এসবিএইচ এর পক্ষ থেকে আমি নন্দিনী সরকার। মনোজ মিত্রের নাটক সমগ্র প্রথম প্রকাশ মাঘ 1400 জানুয়ারি 1994, পঞ্চম মুদ্রণ পৌষ 1420 থেকে পড়ছি। এটি প্রথম খণ্ড। প্রকাশক হচ্ছে মিত্র ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, 10 শ্যামাচরণ দে স্ট্রিট, কলকাতা, 7,73,000। প্রকাশকের নিবেদন: নাটক জগতে শ্রী মনোজ মিত্রের নাম নাট্যকার, পরিচালক, অভিনেতা এই ত্রিবিধ মাত্রার গুণে অন্বিত। তৎসত্ত্বেও এই তিনটির মধ্যে নাট্যকার মনোজ মিত্রের অবদান সর্বাধিক, একথা তর্কাতীত। অভিনয়ের জন্য প্রয়োজন তো বটেই, তাছাড়াও নাটক পাঠের রসোৎসাহী ব্যক্তির অভাব নেই বলেই আমরা মনোজবাবুর সমস্ত নাটকগুলির একত্র সংকলনে প্রয়াসী হয়েছি। নাটক সমগ্রের প্রতিটি খণ্ডে পাঠক যাতে সামগ্রিক রসের আস্বাদ পান, সেইভাবে প্রতিটি খণ্ডের বিন্যাস পরিকল্পিত হয়েছে। নাট্য রসামোদী পাঠক এই নাটক সমগ্র পড়ে আনন্দ পেলেই আমরা শ্রম সার্থক মনে করব। এবার মনোজ মিত্রের নিবেদন। পাঠকের সঙ্গে নাটকের, বিশেষ করে বাংলা নাটকের দূরত্বটা কখনো কখনো বড় অসহনীয় থাকে। নাটক যেন বন্দী হয়ে গেছে থিয়েটারে গৃহবন্দী। তার ভালো মন্দ বিচার চলে কেবলই মঞ্চ নিরিখে। গ্রহণ বা প্রত্যাখ্যান মেলে প্রযোজক, পরিচালক, নটনটি, দর্শকদের তরফ থেকে। এমন একতরফা রায়ে সন্তুষ্ট হওয়া যায় না। সাহিত্য পাঠকের অভিমতটাই বা কেন শোনা যাবে না? মিত্র ও ঘোষ প্রকাশনার এই নাট্য সংগ্রহ প্রকাশনা আশা করি বাংলা নাট্যকার একালের পাঠকদের মাঝখানে ভাঙা সেতুটা পুনর্নির্মাণ করে দিতে পারবে। প্রবীণ অভিজ্ঞ এই প্রকাশনা প্রতিষ্ঠানকে আমার আন্তরিক অভিনন্দন। 3 খণ্ডে সম্পূর্ণ হবে এই নাট্য সংগ্রহ। কোনো খণ্ডেই রচনাকাল অনুযায়ী নাটকগুলো সাজানো হলো না, রচনার বিষয়ে রূপ আর রসে বৈচিত্র্য আনার জন্যই। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর পবিত্র সরকার প্রথম খণ্ডের ভূমিকা লিখেছেন। অধ্যাপক ডক্টর বিষ্ণু বসু তৈরি করে দিয়েছেন গ্রন্থ পরিচিতি। শিক্ষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতি ক্ষেত্রের এই 2 যশস্বী ব্যক্তিত্বের কাছে আমি কৃতজ্ঞ। তবে এদের বন্ধুতা এবং প্রশ্রয় আমি যেই প্রথম পেলুম তা তো নয়। নাটক সমগ্রের পরিকল্পনা থেকে প্রকাশ পর্যন্ত প্রতিটি স্তরে অনুজ প্রতিম, সত্যব্রত দাসের সক্রিয় সহযোগিতার কথাও আমি ভুলছি না। মনোজ মিত্র, 2194, AG 35, সল্ট লেক, কলকাতা, 7,91,000। ভূমিকা: পৃষ্ঠা 1, লেখক পবিত্র সরকার, নাট্যকার মনোজ মিত্র। নাট্যরসিকদের কাছে মিত্র ও ঘোষ আরেকবার নিজেদের জন্য গৌরব ও কৃতজ্ঞতার পুঁজি তৈরি করলেন। উৎপল দত্তের নাটক সমগ্র প্রথম খণ্ড প্রকাশের 1 মাসও পার হলো না, তারই মধ্যে এরা প্রায় জাদুমন্ত্র বলে মনোজ মিত্রের নাটক সমগ্রের প্রথম খণ্ড তাদের হাতে তুলে দিলেন। এই উপহারের যে কি মূল্য তা অল্প কথায় বোঝানো যাবে না। সাধারণভাবে নাটকের বই যারা প্রকাশ করেন তারা নিঃসন্দেহে আমাদের বাহবার পাত্র, কিন্তু তারা মূলত মেইনস্ট্রিম প্রকাশক নন। তারা স্পেশালাইজড প্রকাশক। শুধু নাটক এবং নাট্য বিষয়ক বই তারা প্রকাশ করেন। নাটকের বইগুলি অধিকাংশ পেপার ব্যাক সংস্করণে, মলাটে রঙের ডিজাইন থাকলেও ভিতরের কাগজে বা মুদ্রণে দাম সস্তা রাখতে হয় বলেই এই নিরুপায় অযত্ন। আজকাল লম্বা ফুলস্কেপে পাঠ লিখে পাঠ মুখস্থ করার দিন চলে গেছে বলে শুনেছি। তাই নাটক নামালে একই দল 5-10 খানা বই কিনে দেয়। তা থেকে হয়তো জিরক্স করে ডিরেক্টরের স্ক্রিপ্ট, আলোক সম্পাদকারীর স্ক্রিপ্ট, মিউজিকের স্ক্রিপ্ট তৈরি হয়। ফলে বইয়ের দাম বেশি হলে জিরক্সের দোকানের লাভ বাড়ে, প্রকাশকের বাড়ে না। এইসব বিশেষার্থী প্রকাশকেরা মূলত নাট্যকর্মীদের কথা ভেবে নাটকের বই ছাপেন বলে মনে হয়। নাটকের লোকেদের হাতে ঘুরতে ঘুরতে বইয়ের মলাট যত তাড়াতাড়ি খুলে যায়, পাতা যত তাড়াতাড়ি নষ্ট হয়, ব্যবহৃত হতে হতে নাটকটি যত তাড়াতাড়ি কৈবল্য দশা লাভ করে, ততই ওই জাতীয় প্রকাশকের লাভ। নতুন এবং ওই রকম অবহেলাক্লিষ্ট সংস্করণের সুযোগ তত তাড়াতাড়ি তার দরজায় এসে ভিড়বে। সাধারণ পাঠকের কথা ভাবলে হয়তো আরেকটু মমতা ও সতর্কতা নিয়ে ছাপতেন, তাহলে সে নাটকের বই আরেকটু স্থায়ী, সুন্দর ও শক্তপোক্ত চেহারা পেত। অন্যদিকে বড় জনপ্রিয় মেইনস্ট্রিম প্রকাশকেরা সাধারণভাবে নাটক ছাপতেই চান না। তারা গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ, সমালোচনা সবই ছাপেন, কিন্তু নাটক ছাপেন কচ্চিৎ কদাচিৎ। কারণ তাদের ধারণা নাটক পাঠকের জন্য নয়, নাটক এদের জন্য। কেবল নাট্যদলের লোকেরাই নাটক কেনেন, পড়েন, ব্যবহার করেন। অন্যরা নাটকের ধার কাজ ঘেঁষতে চান না। হয়তো কথাটার মধ্যে খানিকটা সত্যও আছে, নইলে শারদ সংখ্যায় 7-8 খানা উপন্যাস যেখানে ছাপা হচ্ছে, সেখানে খুব কম ক্ষেত্রেই একটি নাটক সেসব জায়গায় নাক গলিয়ে ঢুকে পড়ে।
ইদানিং বড় কাগজের ক্ষেত্রে যদি তার ব্যতিক্রম দেখি তাহলে বুঝতে হবে তা ব্যতিক্রমী, আর বুঝতে হবে ওই নাট্যকার কোনো না কোনোভাবে নাট্যকর্মীদের সীমাবদ্ধ মক্কেল গোষ্ঠী পার হয়ে সাধারণ পাঠকের কৌতূহলের দেয়াল ডিঙিয়ে তার জগতে ঢুকে পড়েছেন। ফলে জনপ্রিয় পত্রিকাগুলিও তার জনপ্রিয়তাকে ব্যবহার করতে চাইছে। এ একরকম ভালোই বলতে হবে, কারণ বাংলা সাহিত্যে নাটক শুধু নাট্যমঞ্চের মাল মশলা হয়ে থাকাতে অধিকাংশ ক্ষেত্রে নাটকের ক্ষতি হয়েছে, সাহিত্যেরও লাভ হয়নি। পৃষ্ঠা 2। পেশাদার মঞ্চের তাগিদে তার চেহারা একরকম দাঁড়িয়েছে, তার মধ্যে প্রথানুবর্তন চর্বিত চর্বণ বেয়ারা ধরনের শ্রুতি অতি নাটক এবং পল্লবিত কবিত্ব এসেছে। আবার শুধু নাট্যদলের জন্য লেখা নাটকে সাহিত্যের বড় কোনো লক্ষ্য তৈরি হয়নি। কেবল 2-4 জন নাট্যকারী নাটমঞ্চের দাবি পুরো মাত্রায় মিটিয়ে নিছক দর্শকের থাবা থেকে নাটককে ছিনিয়ে নিয়ে বৃহত্তর পাঠক সমাজের কাছে পৌঁছে দিতে পারেন, এবং তাদের সম্বন্ধে সঙ্গতভাবেই বড় প্রকাশকেরাও আগ্রহ পোষণ করেন। আবার বড় প্রকাশকেরা আগ্রহী হয়ে উঠলে অবশ্যই তারা আরও ব্যাপকভাবে পাঠক সমাজে বিস্তারিত হওয়ার সুযোগ পান। কাজেই তারা পরস্পরকে সাহায্য করেন। ব্যাপারটা মোটেই একতরফা নয়। মিত্র ও ঘোষের নাটক সমগ্র প্রকাশের সংকল্পকে আমরা এইভাবে দেখি এবং অভিনন্দন জানাই। উৎপল দত্তের নাটক সমগ্রের ক্ষেত্রে যেমন, মনোজ মিত্রের ক্ষেত্রেও তারা বইগুলির এমন সাজ ও বাঁধনি তৈরি করছেন যা নাটকের দলের ব্যবহার্য হওয়ার চেয়ে পাঠকের শেলফে বেশি শোভা পাবে। আমরা সকলেই জানি যে এক্ষেত্রে কোনো কোনো নাট্যকারের 2 জায়গাতেই অধিকার দাঁড়িয়ে যায়। উৎপল দত্ত বা মনোজ মিত্র সেই ধরনের নাট্যকার। 2. মার্কেটিং রিসার্চ নামে ইদানিংকালে যে বস্তু চলে তাতে আমার অভিজ্ঞতা নেই বলে পরিসংখ্যান দিয়ে হয়তো সমর্থন করতে পারবো না, কিন্তু আমার অনুমান মনোজ মিত্রই এ সময় সবচেয়ে জনপ্রিয় মৌলিক বাঙালি নাট্যকার। জনপ্রিয় শুধু দর্শকের দিক থেকে নয়। যত দল এই মুহূর্তে তার নাটক অভিনয় করে তত দল অন্য কোনো নাট্যকারের নাটক অভিনয় করে কিনা সন্দেহ। মনোজ নিজে অবশ্যই তার দল সুন্দরমের নাটক নিয়মিত অভিনয় করছেন, কিন্তু পেশাদার, আধা পেশাদার, শৌখিন, অফিস ক্লাব, পাড়ার দল, গ্রুপ থিয়েটার ইত্যাদিতে যত নাটক অভিনীত হয় তার একটা দর্শনীয় শতাংশ মনোজের নাটক দখল করে থাকে। একথা বললে হয়তো অত্যুক্তি হবে না। নিজের দলের বাইরেও নাট্যকারের নাটক এত বেশি করে গৃহীত হচ্ছে, সেটাও একটা বিরল ঘটনা। বস্তুতপক্ষে ভারতীয় গণনাট্য সংঘের স্বর্ণিল দিনগুলি বিলীন হওয়ার পর 50-এর বছরগুলির মাঝামাঝি থেকে গণনাট্যের ভিত্তি তৈরি হয়েছিল, যাদের নাটক দিয়ে সেই বিজন ভট্টাচার্যের নাটক পরবর্তী গ্রুপ থিয়েটারের দলগুলির কাছে তার অব্যবহৃত আবেদন হারায়। যোগীন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায়ও ক্রমশ অস্পষ্টতায় নির্বাসিত হন। যে কারণেই হোক, পরবর্তী গ্রুপ থিয়েটারকে তুলসী লাহিড়ী বা ঋত্বিক ঘটকরাও বেশি দিন খাদ্য জোগাতে পারেননি। আর পেশাদার মঞ্চের সঙ্গে যাদের যোগ অনেক বেশি ছিল, সেই শচীন্দ্রনাথ সেনগুপ্ত বা মন্মথ রায় গণনাট্যের আন্দোলনের সঙ্গে শারীরিক বা আত্মিকভাবে যুক্ত থাকলেও এই আন্দোলনে তাদের নাটক কদাচিৎ যুক্ত হয়েছে, গ্রুপ থিয়েটারও তাদের মূলত এড়িয়ে গেছে। পৃষ্ঠা 3। ফলে প্রায় 15-20 বছর মধ্যে হিসেবে 1951 থেকে 1972 পর্যন্ত বাংলায় গ্রুপ থিয়েটার হোক, গণনাট্য হোক, মৌলিক নাটকের ক্ষেত্রে একটা অস্বাভাবিক মন্দার অবস্থা চলেছিল। তখনই বিদেশি নাটকের রূপান্তরে অন্তত গ্রুপ থিয়েটারের প্রধান দলগুলি প্রচারিত অভিনয়ের জগৎকে ছেয়ে ফেলে এবং সেই কারণে নানা রকম বিতর্কের কেন্দ্রে এসে দাঁড়ায়। এরই মধ্যে 4 জন নাট্যকার কম বেশি আগে পিছনে এসে আস্তে আস্তে মৌলিক নাটকের উপস্থিতি ব্যাপ্ত করে দেন, যদিও তাদের চর্চা ও গ্রহণীয়তার ক্ষেত্র প্রায় পৃথক হয়ে যায়। উৎপল দত্ত 1929 থেকে 1993 লিটল থিয়েটার গ্রুপ থেকে আস্তে আস্তে নাট্যকার এবং পালাকার হিসেবে শৌখিন ও রাজনৈতিক নাট্যকর্মের বড় আঙিনায় ছড়িয়ে যান। নাট্যশৈলীর দিক থেকে বাংলা নাটকের ঐতিহ্যের সঙ্গে তার যোগই সবচেয়ে বেশি। এইটাই আমাদের বড় বিস্ময়ের জায়গা যে একাধিক ভাষার বিদেশি অর্থাৎ ইউরোপ আমেরিকায় নাট্যকর্মের সঙ্গে তার মতো পরিচয় আর কারো ছিল না। তবু তিনি অন্তত নাটকের গঠনকর্মে বিদেশি প্রভাব সযত্নে এড়িয়ে যান এবং অভিনব পরীক্ষা নিরীক্ষা থেকে দৃশ্যত বিরত থাকেন। অন্যদিকে বাদল সরকার বিদেশি নাট্য দর্শনের অভিজ্ঞতা শুষে নিয়ে বেশ কিছু বাঁধা মঞ্চের নাটকে নানা নাট্য কাঠামোর পরীক্ষা নিরীক্ষা করেন। পরে 1967 নাগাদ থিয়েটারের তত্ত্ব নির্মাণ করে প্রসেনিয়াম মঞ্চের জন্য নাটক লেখার ইচ্ছা সংহরণ করেন। বাকি থাকেন মনোজ মিত্র ও মোহিত চট্টোপাধ্যায়। মনোজ যেমন অভিনয় ও নাট্য নির্দেশনায় নিজের জন্য একটি উজ্জ্বল ও রীতিমতো পরিপক্ক আসন তৈরি করেছেন, সেখানে মোহিত ওসব দিকে এগোননি। মূলত নাট্যকার ও পরে চিত্রনাট্যকার হিসেবে নিজের ভূমিকায় ঘের দিয়ে রেখেছেন। তার পরিচালিত
শিশু চলচ্চিত্রের কথা আমরা জানি, কিন্তু পরিচালকের ভূমিকা তার নিঃসঙ্গ ও বিচ্ছিন্ন। মনোজের মধ্যে সেখানে একটি স্পষ্ট ধারাবাহিকতা আছে এবং নির্দেশনা, অভিনয় ও নাট্য রচনা তিনটে ঘোড়া চড়েই বেদম দৌড়চ্ছেন তিনি। মোহিত সেখানে নাট্য রচনাতেও মাঝে মাঝে বিশ্রাম নেন, কিন্তু মনোজ দৌড়টা এইভাবেই চালিয়ে যাবেন, এই আমাদের তার কাছে প্রত্যাশা। 1991 শরৎকাল পর্যন্ত তার রচিত ছোট বড় নাটকের সংখ্যা ছিল 56। ঝুল মোহাম্মদ গুল মোহাম্মদ ছিল তার 56 নম্বর নাটক। এই 2 বছরে তার আরও গুটি 5 নাটক প্রকাশিত হয়েছে, ফলে তার নাটকের সংখ্যা 60 ছাড়িয়ে গেছে। এই সংখ্যা উপার্জন করা 4টিখানি কথা নয়। দল চালানো, নির্দেশনা, নাটকে, চলচ্চিত্রে, দূরদর্শনের সিরিয়ালে নিয়মিত অভিনয়, অধ্যাপনা, তার পাশাপাশি 60খানা নাটক, এ আমাদের ঠিক ধারণায় আসে না। আর তাছাড়া মনোজের নাটক যে ব্যবসায়িক মঞ্চেও দীর্ঘকাল অভিনীত হয়েছে, তাও তার নাট্যকার হিসেবে অন্য ধরনের একটা গ্রহণীয়তার প্রমাণ। সমসাময়িক কোনো নাট্যকার হয়তো একটু বেশি পার্শ্বিকতায় আক্রান্ত। রাজনীতি বা বুদ্ধিজীবী তার স্পর্শদোষ তাদের দর্শক ও নাট্য উদ্যোগীদের এক বৃহৎ অংশের কাছে কিছুটা ব্রাত্য করে তোলে। নাট্যচর্চায় 60-এর বছরগুলির পর থেকে সাউথ অফ পার্ক স্ট্রিটের দর্শক অর্থাৎ মুক্ত অঙ্গন, নিউ এম্পায়ার এখন অব্যবহৃত, এবং এই মঞ্চে অবশ্য আক্ষরিকভাবে সাউথ অফ পার্ক স্ট্রিটের অন্তর্গতও ছিল না। একাডেমি, রবীন্দ্র সদনের দর্শক আর উত্তর কলকাতার ব্যবসায়িক মঞ্চের দর্শকদের মধ্যে একটা চরিত্রের তফাৎ তৈরি করে দিয়েছিল। পৃষ্ঠা 4। মনোজ কিন্তু এই 2 শ্রেণীর দর্শকের কাছে গৃহীত হওয়ার মতো উপাদান ও বক্তব্য তার নাটকে পরিবেশন করেছিলেন। তার নিজের জীবনমুখী বক্তব্য, গভীর মানবিকতা, উন্নত কারুকর্মে তার জন্য জল ঢেলে তরল করার প্রয়োজন হয়নি। মনোজের এই সর্বত্র গ্রাহ্যতাই তাকে তার সমসাময়িকদের থেকে পৃথক করে। 3. আর তার নাটকের বিষয় ও ভঙ্গির বৈচিত্র্য নিশ্চিতভাবেই সমসাময়িক সকল নাট্যকারের চেয়ে বেশি। তেমনি বৈচিত্র্য তার বিভিন্ন নাটকে আভাসিত মুডের। কখনো তিনি হাসির আড়ালে বা নিছক বেদনাবদ্ধ, মৃত্যুর চোখে জল 1959, নীলকণ্ঠের বিষ 1961, কখনো ক্রুদ্ধ, চাক ভাঙা বধূ 1969, নৈশভোজ 1985, কখনো কাব্যময় ও জিজ্ঞাসা সংকুল, তক্ষক 1962, অশ্বত্থামা 1963, কখনো রহস্য রোমাঞ্চ রোম্যান্সে সমর্পিত, ব্ল্যাক প্রিন্স 1964, অবসন্ন প্রজাপতি 1964, বেকার বিদ্যালঙ্কার 1964, আরক্ত গোলাপ 1965, পাহাড়ি বিছে 1976-77। এই শেষের পর্বটিকে তিনি অনেকদিন অতিক্রম করে এসেছেন। এগুলির বিনোদনমুখী আপেক্ষিক বক্তব্যহীনতার পর্যায়কে পিছনে ফেলে তিনি ফিরে এসেছেন মানুষ ও সমাজের সম্পর্ক বিষয়ে, ব্যক্তি মানুষ ও ব্যক্তি মানুষের সম্পর্ক বিষয়ে, ইতিহাসে দীর্ঘস্থায়ী শোষণের বিরুদ্ধে অসহনীয়তার চূড়ান্ত মুহূর্তে বিদ্রোহে মানুষের ফেটে পড়া বিষয়ে, মধ্যবিত্ত পরিবারের অ্যালিক্রিয়েশন ও ব্যক্তি বিচ্ছেদ, এই শ্রেণীর স্পষ্ট প্রসিদ্ধ ভণ্ডামি বিষয়ে তার গভীর ও সরস অনুধ্যানে। বক্তব্য তার অন্যান্য সব নাটকে অতিশয় জীবনধর্মী ও প্রগতিশীল, কিন্তু মনোজ এমন এক নাট্যকার হয়ে উঠেছেন শেষ পর্যন্ত যার নাটকে বক্তব্য ভার হয়ে থাকে না। বক্তব্যের এই ভারকে তিনি শানিত কৌতুকময় অসামান্য সংলাপে, নাট্য ঘটনার বিচিত্র বিন্যাসে, প্যারোডি ও ক্যারিকেচারের প্রয়োগে, উদ্ভট সিচুয়েশন ও চরিত্র কল্পনায়, যেমন কাকচিত্র 1982 নাটকে একটি কাককে এনেছেন চরিত্র হিসেবে, যাতে ফর্মালিস্টদের অস্ত্রাজে নিয়ে কৌশলের সার্থক প্রয়োগ লক্ষ্য করি যেন। সে বক্তব্য এমনই মনোগ্রাহী হয়ে ওঠে যে বক্তব্য সহজ উজ্জ্বলতায় দর্শকের মনের মধ্যে ঢুকে যায়। দর্শক তাতে আদৌ কোনো পীড়া বা শিক্ষাদানের বা অভিভাবকত্বের চাপ অনুভব করে না। 1985-তে কৃষ্টি পত্রিকার একটি নিবন্ধে তিনি বলেছিলেন, আমি এই মুহূর্তে একটি বিষয়কেই অধিকার দিয়ে লিখতে চাই, সেটা হলো দীন মানুষ, দুর্বল মানুষ, অবহেলিত এবং পর্যুদস্ত মানুষ, তার হীনতা, তার দুর্বলতা, তার ভয়, দ্বিধা, সংশয় কাটিয়ে মানুষের মতো উঠে দাঁড়াচ্ছে। এদেশের যে কোনো ঘটনার মধ্যেই আমি এই মানুষকে খুঁজি, মানুষের এই সংগ্রামকেই ধরতে চাই। পৃষ্ঠা 5। তা সত্ত্বেও সংগ্রামের একটা ধরাবাঁধা নাট্যিক ছককে তিনি অতি যত্নে পরিহার করেন। তিনি এই সত্য কথাটা জানেন যে আজকের যে গ্রুপ থিয়েটার তা গণনাট্য সংঘের সেই আদর্শেরই ধারক বাহক। তা সত্ত্বেও এমন দেখা গেছে যে সেই 54-55 সালে যেসব নাটক, গণনাট্য সংঘের নাটক আমরা দেখেছি,
সেখানে জোর চাপ পড়েছে কন্টেন্টের উপর, এবং এটা ঠিক বেশি চাপ পড়াটা একটা খারাপ ব্যাপার। যেমন কোনো কোনো নাটকে ঘটনার মধ্যে দিয়ে হয়তো সিদ্ধান্তে আসা যাচ্ছে না, কিন্তু জোর করে সেখানে সিদ্ধান্তটা চাপিয়ে দেওয়া হচ্ছে। নাট্যকারেরা হয়েছেন বক্তব্য কৈবল্যবাদী, মানুষ নিয়ে সাহিত্য, সেই মানুষই নাটক থেকে হারিয়ে গেছে। আলো ছায়া ঘেরা গভীর গোপন মানুষ, অন্তর্লোকের বাসিন্দা মানুষ আমাদের ছেড়ে গেছে। আছে শুধু রূপহীন নিরাকার বক্তব্যের আদিম বস্তুপিণ্ড। চরিত্র নামক কয়েকটা মাউথপিসের মুখে সেই পিণ্ড ভাগ করে দিয়ে নাট্যকাররা কাজ সারতে পারেন। নাটক লেখার সহজ সরল একটা ছক তৈরি হয়েছে, কিছু উত্তাপ আর কিছু অভিশাপ নিয়ে বোনা এক হাততালি পাওয়া ছক। কিন্তু পরক্ষণেই মনোজ লক্ষ্য করেন যে এই ছকে আজকাল হাততালি জোটাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। তিনি জানাচ্ছেন যে এই বক্তব্য সর্বস্বতা অহর্নিশ দায়িত্ব পালন বাংলা নাটককে ক্রমশ ক্লান্ত, বৈচিত্র্যহীন, অস্বাভাবিক করে তুলেছে। যে বিষয়ে কৌলিন্য ছিল গর্বের, তাই হয়ে দাঁড়িয়েছে ঘাড়ের বোঝা। মনোজের নাটকে এই বোঝা খুব হালকা হয়ে যায়। এই অর্থে নয় যে বক্তব্যের গুরুত্ব হ্রাস করেন তিনি, কিন্তু বক্তব্যকেই নির্বাসন দেন তার নাটক থেকে। বরং দেখি তার নাট্যরীতি, প্রকরণ, বাঁধনীয় সংলাপ, চরিত্রের পরিকল্পনা, বক্তব্যের সমস্ত মাহাত্ম্য বজায় রেখেও তাকে শিল্পের শরীরে মুড়ে দেয়। আর সবচেয়ে বড় কথা, মনোজ শ্রেণীকে চরিত্র না করে মানুষকে নিয়ে আসেন ঘটনার কেন্দ্রে। মানুষ, যার মধ্যে আছে হাজারো জটিলতা, ভালো মন্দ, নীচতা, মহত্ব, লোভ, ঔদার্য, ক্ষমা, নিষ্ঠুরতা ইত্যাদির এক দুরূহ দ্বান্দ্বিক সমন্বয়, যাকে একটা ঢালাও ছাঁচে ফেলে কখনোই দেখেন না মনোজ। ফলে মনোজের যেগুলি প্রতিরোধ ও শ্রেণী সংগ্রামের নাটক, যেমন চাক ভাঙা মধু 1969, সাজানো বাগান 1976-77, নৈশ ভোজ 1976 ইত্যাদি, সেগুলিতে কোনো সাদা কালো স্পষ্ট ভাগ নেই। এক পক্ষ হিরো আর এক পক্ষ ভিলেন, এরকম নিছক পক্ষপাতমূলক গণ্ডি বুলোনো নেই। গৌণ চরিত্রগুলিকে তিনি একমেটে করে রাখতেও প্রধান চরিত্রগুলিকে তিনি জটিল বাসনা, কামনা, আবেগের গুচ্ছ হিসেবেই দেখান। ফলে তার ভিলেন কখনোই পুরোদস্তুর ভিলেন নয়, সে তার শ্রেণী অবস্থানের থেকে কতগুলি সুনির্দিষ্ট অভ্যাস ও ব্যবহারের আধার, কিন্তু সেই সঙ্গে সে মানুষও বটে। তেমনি মনোজের প্রোট্যাগনিস্ট বা নায়ক ভালুত্ব বা মহত্বের নিখাদ পুটুলি নয়, তার মধ্যে ভীরুতা, নীচতা, অন্ধ কুসংস্কার, সংকীর্ণতা সবই আছে। মানুষকে এই গোটা জ্যান্ত আকারে দেখাতেই মনোজের নাটকে বক্তব্য বক্তৃতা হয়ে ওঠে না। যৌথ সংগ্রামের ছবিটি কি আশ্চর্য আদান প্রদানের মধ্য দিয়ে তার নাটকে রূপ নেয়, তার একটা দৃষ্টান্ত দিয়ে। পৃষ্ঠা 6। চাক ভাঙা মধু নাটকে মহাজন অঘোর ঘোষের সাপে কাটা শরীর ডুলিতে এনে নামিয়েছে মাতলার উঠোনে। চটার মাতলা তাকে বাঁচাতে চায় না, ফলে নানা রকম অজুহাত খুঁজছে। তাদের শ্রেণীর প্রতিবাদ ও ক্রোধ তাদের মধ্যে দিয়ে স্পষ্ট হতে চায়, কিন্তু মনোজ মিত্র সেটা ধীরে সুস্থে জটা মাতলা বাদামির নানা মজাদার ও বিপন্ন সংলাপের মধ্য দিয়ে তৈরি করেন। দর্শক বা পাঠকের মাথায় হাতুড়ি ঠুকে একবারেই বুঝিয়ে দেন না। বাদামির সংস্কার, উঠোনে সাপে কাটা শরীর যদি আসে, ওঝাকে তা ঝাড়তেই হবে, সাপের বিষ নামাতেই হবে। এ হলো মনসার কাছে তার দায়। কিন্তু সে এদের জীবনকে, জমিকে বন্ধক রাখে, ঘেন্নায়, অপমান, অত্যাচারে এদের নানা দিক থেকে নিঃস্ব করে রাখে। ফলে জটার মাতলা ওর প্রাণ ফিরিয়ে আনতে চায় না, অর্থাৎ তাকে মরতে দিতে চায়। কিন্তু মনোজ তাদের মধ্যে এ নিয়ে কোনো অবাস্তব বীরত্ব আমদানি করেননি। অঘোর ঘোষের ডুলি তাদের বাড়ির দিকে তীরের মতো হনহন ছুটতে আসে। শুনে মাতলা হঠাৎ তীরের মতো সোজা হয়ে জটাকে বলে, ডুলি আসে না কাকা, আমি এ পাশ দিয়ে মাঠ ভেঙে খিঁচে দৌড় লাগাবো, একেবারে একদম এ পাখির মতো 5 ক্রোশ পথ উড়ে যাব গো। মাতলার এই কাপুরুষতার সঙ্গে জুটে যায় জটার অতিশয় প্যাঁচানো কূটবুদ্ধি। সে মাছ ধরা বড়শির সমান্তরাল উপমা দিয়ে তাকে বোঝায় পালানোটা কাজের কথা নয়। পলায়ন পর মাতলার কাছা টেনে ধরে তাকে আটকায় এবং বলে, বড়শিতে গাঁথা মাছকে খেলানোর মতো অঘোর ঘোষের শরীরে বিষ নামানোর খেলা খেলতে হবে, কিন্তু আসলে তাকে বাঁচানো চলবে না। শোন, ইমন ভাব দেখাতে হবে যেন আমরা রুগী ঝাড়াতে প্রস্তুত। মাতলা, জটা, হাঁ। তা বলে রুগীর গায়ে হাত দিবি নে, খালি এদিক ওদিক ছুতোয় লাতায় ঘুরবি ফিরবি, একটা করে ফ্যাচাং বার করবি, ওষুধ লাড়াচাড়া করবি, গায়ে গুই করবি, মানে সময় নষ্ট করবি, বাস। ওদিকে মাছও দেখবি জলের তলে খেলতি লেগেছে। এরপর মাতলার হাতে ক্রমশ টাকা গুঁজে দেওয়া হবে এমন ইঙ্গিত করে সে। মাতলার মনে দ্বিধা জাগে, টাকা যদি গোড়াতেই খেয়ে বসি তাহলে তো রুগী বাঁচাতেই হবে। জটা ভেঙচি কেটে বিদ্রুপ করে বলে, বাঁচাতেই হবে, তোমারে বলেছে,
শালার একটা একটা মানুষ আছে, সাত করে ল্যাজ ঢোকায় উনুনে। মাতলা বলে, টাকা খাবো তো বাঁচাবো না, সে কিরকম কথা? তখন জটা বলে, কেনে, এ তো সোজা কথা, ধর দেবতার থানে কত তো হতে হয়, মানত হয়, প্যাঁটা কাটা হয়, তা বলে সববারে কি আর রুগী বাঁচে? দু চারবার না যায় পটল খেতে, ইমন না। অঘোর ঘোষ লোকটার অত্যাচারের চেহারাটাও কতভাবে দেখান মনোজ। নাটকের শর্তকে সম্মান করার জন্য কতভাবে সেই খবর পেশ করেন, নিছক বক্তৃতা বা ইনফরমেশনের পথ পরিহার করে। তার একটি দৃষ্টান্ত শুধু দেখায়, বাদামি। মানুষটারে মেরে ফেলতে চাও তোমরা, সেই স্তক বসে বসে হরগৌরীর কেচ্চা করো। মাতলা কিছু বলতে যায়, জটা তাড়াতাড়ি তাকে চেপে দিয়ে, জটা, কখন কখন করলাম রে কেচ্চা? আমরা তো ঝাড়নের ওষুধ গোছাতি গোছাতি খুড়ো ভাই পই দুঃখের কথা বলি রে লাতিনি। বাদামি, দুঃখের কথা বলো? মাতলা, হাঁ বলি দুঃখের কথা। কেন, যখন সুদির বদলি জমিখান লিখে নেয়? জটা, বাসন কোসন বিছানা মাদুর টেনে ঘরদোর ফর্সা করে দেয়। মাতলা, আমার বুড়ো শুয়োরডারে হাটে নেগে ফেলে কেটে ভাগা দেয়। জটা, পেছনের কাপড় তুলে ঠেঙায়। মাতলা, তখন মানুষের কষ্ট হয় না, দুঃখ হয় না, বেদনা হয় না? জটা, আমরা তো সেই সব বেদনার কথা কইরে লাতিনি, তুই উল্টা শুনলি কেন? পৃষ্ঠা ৭। তখন এই ধরনের সংবাদের সঙ্গে প্রত্যাশিত বাধাচকের প্রতিক্রিয়া ক্রোধের বদলে মনোজ ব্যবহার করেন অসহায়তা, আত্মবিদ্রুপ, হাস্যকর জ্বালা ও যন্ত্রণা। ফলে তার নাটক এমন এক জটিলতার মাত্রা লাভ করে যার তুলনা সুলভ নয়। খুব স্বাভাবিকভাবে এখানে প্রতিঘাত আসে একা বাদামির হাত থেকে। কচ্ছপ ধরা সড়কি সে চালিয়ে দেয় আলের উপাসে পড়ে যাওয়া অঘোরের বুকে। গ্রামবাসী ও বেহারারা চোখের নিমেষে উধাও হয়ে যায়, যদিও এক মুহূর্ত আগেই প্রথম দল মার মার শালারে, মার মার বলে চিৎকার করেছে। মনোজ সমালোচিত হয়েছেন এটাকে একার প্রতিঘাত হিসেবে দেখিয়েছেন বলে, কিন্তু সেই সমালোচনা যে কত ভ্রান্ত, বিমূঢ়, মার্ক্সবাদী চিন্তার বদহজমের উদ্গার মাত্র, তা আমাদের কাছে ধরা পড়তে দেরি হয় না। এই সব সমালোচকেরা দুটি জিনিস বেমালুম ভুলে থাকেন। প্রথমত, বাদামির চূড়ান্ত প্রতিক্রিয়া কোনো এক মুহূর্তের উদ্গম নয়। পুরো নাটকের ঘটনাক্রম তার পিছনে না থাকলে ওই ক্লাইম্যাক্স তৈরি হতেই পারত না। দ্বিতীয়ত, এরা এটাও বোঝেন না যে বাদামির এই কাজ শ্রেণী সংগ্রামকে সাহায্যই করে, তার শ্রেণী সংগ্রামের মূল লক্ষ্যকেই সমর্থন যোগায়। এরা আগেই ধরে নেন যে বিপ্লবের পথে দক্ষিণবঙ্গের হতশ্রী, দারিদ্র্যগ্রস্ত, শোষিত মানুষ অনেকটা এগিয়ে গেছে, ফলে তাদের যৌথ অ্যাকশনে অঘোর ঘোষকে মারবে। বাদামির হঠাৎ জেগে ওঠা নিরুপায় আক্রোশের কোনো ভূমিকা সেখানে থাকবে না। মনোজ এই সরলীকরণটাই মেনে নেন না, ফলে একটা জটিল মানবিক ক্রিয়া প্রতিক্রিয়ার বাস্তব ভিত্তিতে দাঁড়িয়ে তিনি তার নাটক গাঁথেন। এখানে বলা প্রাসঙ্গিক যে শ্রেণী সংগ্রামের শ্রেষ্ঠ বাঙালি নাট্যকার উৎপল দত্ত নির্দ্বিধায় মনোজকেই সমর্থন করেন এবং বলেন, শোষকের বিরুদ্ধে ঘৃণা এইভাবেই সৃষ্টি করতে হয় নাটকের মাধ্যমে। পৃষ্ঠা ৮। উৎপল দত্ত নিজে গুণী ও শক্তিমান নাট্যকার বলেই নাট্যকৃতির এই চমকপ্রদ কলাকৌশল তার কাছে সঙ্গত বাহবা পেয়েছে। যারা নাটকের বাইরে বসে বুদ্ধিজীবী ধরনের সমালোচনা করেন, তাদের অনেকের পক্ষে নাট্যকারের সমস্যা ও তার সমাধানের চেষ্টাকে এমন কাছের থেকে অনুধাবন করা অসম্ভব। নাটককে যে নাটক হয়ে তার বক্তব্যকে প্রকাশ করতে হবে, এই কথাটা এরা অনেকেই ভুলে থাকেন। পৃষ্ঠা ৮। ৪ নম্বর অধ্যায়, ভূমিকার। আমরা মনোজের নাট্যকর্মের কারুকাজ বোঝানোর জন্য একটিমাত্র নাটককে ভিত্তি করে একটু দীর্ঘ আলোচনা করলাম। এর বাইরেও অবশ্য মনোজ মিত্রের একটি বিপুল অংশ আছে। বিশেষ করে ব্যঙ্গ ও কৌতুকের মধ্য দিয়ে সমাজের, মূলত মধ্যবিত্ত সমাজের ভণ্ডামিকে আঘাত করেন যে মনোজ মিত্র। ব্যঙ্গ অবশ্যই আছে, কিন্তু নিষ্ঠুর ব্যঙ্গের চেয়ে রঙ্গকৌতুকই ক্ষমাশীল এই নাট্যকারের মূল অবলম্বন। রঙ্গকে ব্যবহার করেন ব্যঙ্গের লক্ষ্যে। এমনকি যখন শোষণের ছবি তুলে ধরেন, তার প্রত্যক্ষ ও তির্যক এই দুইটি উপায় তিনি গ্রহণ করেন। প্রত্যক্ষ তার ছবি ফোটে সমসাময়িক মানুষের বাস্তব ছবিতে, যেমন চাক ভাঙা মধু, নেকড়ে বা নৈশভোজে, যদিও শেষেরটিতে দুটি শ্রীকাল চরিত্র বাস্তবের অতিরিক্ত একটা মাত্রা যোগ করে। আর তির্যক ছবি ফোটে রূপকের মধ্যে, যেমন মেষ ও রাক্ষসে, 1979। নাটকের কাহিনীর খোলস বাস্তব, পৌরাণিক, ঐতিহাসিক হতে পারে, আবার নাটকের মেজাজ ও স্বরমাত্রা বিভিন্ন রকমের হতে পারে। একই ধরনের বক্তব্য চাক ভাঙা মধুতে অন্তিম ভায়োলেন্সের মরিয়া এক বিস্ফোরণে ফেটে পড়ে, কিন্তু সাজানো বাগানে ভূত নামিয়ে কিংবা নৈশভোজে গাছের ওপর বিক্রমাদিত্যের বেতালের গল্পের মতো মৃতদেহ ঝুলিয়ে শিবের অসাধ্যিতে 1974 স্বর্গের দেবতা আর মর্তের মানুষের জগা খিচুড়ি পাকিয়ে মূলত রঙ্গতামাশার মধ্য দিয়ে নাটকের বলার কথা
তৈরি হয়ে যায়। সেখানকার যে সংঘাত তা শারীরিক ভায়োলেন্সের নয়, এমনকি সে অর্থে ওরেল ভায়োলেন্সও নয়। মনোজ একই বক্তব্য নানা খোলসে, বাস্তবে, রূপকে, পুরাণে, কল্পিত ইতিহাসে এবং নানা মেজাজে, গাম্ভীর্যে, ব্যঙ্গে, কৌতুকে, অশ্রুসুপ্ত হাস্যে প্রকাশ করতে গিয়ে যেন নিজেকে বারবার উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেন, নিজেকে বিস্তারিত করেন এবং নিজের সামনে প্রতি মুহূর্তে একটা করে নতুন চ্যালেঞ্জ খাড়া করেন। দেখি কথাটা অন্য রকম করে বলা যায় কিনা। আগের মতো করে বলবো না, নিজের পুনরাবৃত্তি করব না, অনুকরণ করব না। ফলে কাক ও জোড়া শিয়ালও তার নাটকে চরিত্র হয়ে আসে, কিন্তু মূল কথাটা থেকে তিনি সরেন না। শিবের অসাধ্যিতে চাষি ছিদেম ও শোনা একই কথা। পরের কাছা ধার করে পার পাওয়া যাবে না। গরিবেরে বাঁচতে হলে তার নিজেরে দাঁড়াতে হবে, লড়তে হবে। নৈশভোজে তুষ্ট হিংস্রভাবে গদাধর ধ্বজাধারকে বলে, এই পৃষ্ঠা নয়, এই খাতায় তোরা আমার টিপছাপ নিবি, তো এই খাতায় আমি আমার জুতোর হিসেব রাখবো। এই ব্যাগে আমার মরা ভরবি, তো এই ব্যাগে আমার জুতো সেলাইয়ের যন্ত্রপাতি ভরবো ব্যাগটা তুলে, আর এটা থাকবে তুষ্ট চামারের জুতোর দোকানের মাথায়। খোলস বা মোড়ক যারই হোক, স্বরগ্রাম যেরকমই হোক, শেষ পর্যন্ত অত্যাচারের শোষণের বিরুদ্ধে শোষিতের জয় ও প্রতিষ্ঠা, ভণ্ডামির বিরুদ্ধে সত্য ও মানবিকতার প্রতিষ্ঠা, বিচ্ছিন্নতার বিরুদ্ধে ভালোবাসার প্রতিষ্ঠা এবং মৃত্যুর বিকল্পে জীবনের প্রতিষ্ঠা দেখানোর সংকল্প থেকে মনোজ মিত্র বিচ্যুত হন না। এই শোষণ ও অত্যাচার চরিত্রে শুধু অর্থনৈতিক বা রাজনৈতিক নয়, মস্তানরাজ, ভণ্ড, ধর্মগুরু, মধ্যবিত্তের নিজস্ব স্বার্থপরতা জনিত শোষণ ও নিষ্ঠুরতা সবই বারবার তার নাটকে ঘুরে ফিরে আসে। বিশেষত ধর্মধ্বজীদের উপরে তার ক্ষমাহীন ও সঙ্গত ব্যঙ্গ আমাদের উৎসাহিত, উদ্দীপিত করে। কিন্তু এখানে তার ব্যঙ্গ অনেকটা পরশুরামের মতোই রঙে আপ্লুত। নরক গুলজারের গুই বাবা যেমন এক উজ্জ্বল দৃষ্টান্ত, তেমনি মদনের পঞ্চকাণ্ডতে দাড়ি বাবা আরেকজন, যার ভক্তেরা অর্থ দক্ষিণার বিনিময়ে তার দাড়ি চুষে দুধ খেয়ে যায়। পরে আমরা জানতে পারি যে দাড়ির মধ্যে দুধের থলি আর স্পঞ্জ লুকোনো থাকতো, তা থেকে দাড়িতে ভগবানের দুধ বেরোতো। আমরা মদনের কথায় তার কাজকর্মের একটা হদিশ পাই। তো দাড়ি বাবা হলেন মুক্তিদাতা, ভক্তেরে মুক্ত করাই তার কর্ম। ধরেন বিধবা বুড়িমা একমাত্র ছেলের শোকে কেঁদে কেটে বেড়াচ্ছেন। সংসারে আছে বলতে হাতের 10 কাছা সোনার চুড়িগুলো লুপ্ত করে বাবা বুড়িমাকে মুক্ত করে দিলেন। বেলেঘাটায় যতীনবাবুর বাড়িখানা নিজের অন্তর্ভুক্ত করে বাবা তাকে মুক্তকচ্ছ করে ছেড়ে দিলেন। তা দাড়ি বাবার সবচেয়ে বড় কারবার হলো রোগ ব্যাধি মুক্তি। যে কোনো কঠিন ব্যায়াম হোক, বাবা খালি একটা ওষুধ ছাড়বেন, আগে ওই দাড়ির দুধ, ব্যাস, সঙ্গে সঙ্গে ব্যারাম আরাম। আহা মরি মরি। বাবা কিনা ধনন্তরী ব্যায়াম সারাতে এলেন হারানবাবু। কদিন ধরে দাড়ি চষলেন। হারানবাবু দাড়ি চুষছেন আর বাবা তার মানি ব্যাগ চুষছেন। তো এই চোষাচুষির খেলা চুকবার আগেই হারানবাবু নিজের দেহ থেকে মুক্ত হয়ে চিরতরে লুপ্ত হয়ে গেলেন। হে হে, দাড়ি বাবার এমনই কিনা গুপ্ত বিদ্যে। অন্যদিকে মধ্যবিত্ত সংসারের স্বার্থপরতা ও ভণ্ডামির উপরেও মনোজ খড়গহস্ত। ক্যানারাম বেচারামে 1979 বেচারাম বলে, বাপু হে, এ সংসারে কেউ নিজের না, টাকা, নিজের কেবল টাকা। টাকা দাও, সবাই আছে, না দেবে কেউ নেই। সে কেন ছেলে, বউ, মেয়ে, নাতি নাতনির সাজানো সংসার ছেড়ে পালিয়ে গিয়েছিল? এই প্রশ্নের উত্তরে বলে, গেলাম ঘেন্নায়। বলে বলে অনুভব করেছি এরা কেউ আমায় চায় না। পৃষ্ঠা 10। চায় আমার সম্পত্তি, ওদের মায়ের গয়নার বাক্স। সেই গয়নার বাক্সের পুঁজি শেষ হয়েছিল ওদেরই লেখাপড়া শেখাতে, মেয়ের বিয়ে দিতে, এই বাড়িটুকু করতে। তাই সে বাক্সে কিছু টিনের চাকতি ভরে রেখে রোজ রাত্রে তা বাজাতো। তা যদি না বাজাতাম, অনেক আগেই এরা আমায় বিদায় জানাতো। তার অভিজ্ঞতা হচ্ছিল, একটা জিনিস খেতে চাইলে পাবো না, পড়তে চাইলে পাবো না, মুখটি বুঝে থাকো। বাড়িতে ভদ্রলোক এলে ছেলে বলবে, গেট আউট, পার্কে গিয়ে বসো, তুমি সামনে গেলে আমার মান যাবে। ফলে নানা কিম্ভূত সিচুয়েশন, চরিত্র, সংলাপ তৈরি করে মনোজ এই অমানবিক মধ্যবিত্ত সংসারের রঙ্গলীলা দেখিয়ে দেন। কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসা ও সমবেদনার মানবিক অবস্থানে ফিরিয়ে আনতে চান আমাদের। অলকানন্দার পুত্রকন্যাতে 1989 এক মা তার নবজাত শিশুকে ছেড়ে যায়, তো আরেক মা তাকে বুকে আগলে ধরে, বলে, ছেলেটা আমার। হ্যাঁ, ওর মা আর ফিরবে না, একেবারেই চলে গেছে সে। এখন থেকে ও আমার কাছেই থাকবে ভুবনবাবু। মানুষের উপর মনোজের অগাধ বিশ্বাস। এটা কোনো প্রজন্মের ব্যাপার নয়,
অলকানন্দার বয়সটা পশ্চিমে হেলেছে, কিন্তু ক্যানারাম বেচারামের ছোট্ট টোটন তার মানবিক অধিকার জারি করে বেচারামের ওপর। না, তুমি যাবে না, যাবে ওই লোকটা, তুমি থাকবে, আমার কাছে থাকবে, এসো। দরজা থেকে বেচারামকে ফিরিয়ে আনছে। বলো যাবে না, আর কখনো যাবে না। মনোজ অনেক সময় একটি করে চরিত্র তৈরি করেন এইসব নাটকে, তাকে আর সকলের চেয়ে আলাদা করে আনেন। যথার্থভাবে একজন করে প্রোটাগনিস্ট দাঁড়িয়ে যায় তার অনেক নাটকে। বাঞ্ছারাম, অলকানন্দা, কিনু কাহার, ধনগোপাল বাবু, শোভাযাত্রা 1991 থেকে। পঞ্চম অধ্যায়। উপরের আলোচনায় এমন ইঙ্গিত করা হয়েছে যে মানুষের বিচ্ছিন্নতা বা এলিনিয়েশন, ALIENATION, মনোজের কাছে প্রিয় বেদনাময় একটি প্রসঙ্গ, এবং এই বিচ্ছিন্নতার ছবিটি তীব্রভাবে ফুটিয়ে তুলেও তার বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করেন তিনি। আমাদের অবিশ্বাসী শূন্যের মধ্যে নিক্ষেপ না করে একটা কোনো আস্থা ও আশ্বাসে ফিরিয়ে আনতে চান। কখনো কখনো দু একটি শারীরিক ও মানসিকভাবে পার্শ্বিক ও উৎকেন্দ্রিক চরিত্র সৃষ্টি করে এই বিচ্ছিন্নতার বিষয়টি আরেকটু গভীরভাবে যেন তিনি বুঝতে চান। সেই জন্য তার নাটকে বৃদ্ধ, অতিবৃদ্ধ, বিকলাঙ্গদের আধিক্য দেখি। এইসব মার্জিনালাইজড মানুষজনের সমস্যা তিনি একটু বেশি খতিয়ে দেখেন, কারণ স্বাভাবিক দৈনন্দিন মানুষকেই, স্বামী স্ত্রী, পিতা পুত্র কন্যাকেই যেখানে বিচ্ছিন্নতার ক্ষয়রোগ এসে আক্রমণ করেছে, সেখানে এইসব মানুষদের কাফকার সেই পোকা হয়ে যাওয়া ছেলের দশা হওয়ার কথা। পৃষ্ঠা 11। তবু কাফকার নিরাশ্বাস ভয়ঙ্কর ভবিতব্য থেকে মনোজ আমাদের আস্তিকতায় ফিরিয়ে আনেন। এখানেই তিনি আমাদের কৃতজ্ঞতা ভাজন। মানবিকতার গভীর সূত্রেই তার সমস্ত নাটকগুলি বাঁধা পড়ে, তার সহানুভূতির বিস্তার দেখবার মতো। গজমাধবের মতো এক নিঃসঙ্গ মানুষ নিজের নিঃসঙ্গতার মূল্যেই অন্যের সাজানো ঘরের চেহারাকে অব্যাহত অক্ষুণ্ণ রাখে। মনোজের নাটকের সর্বাঙ্গীন আলোচনা করতে গেলে আরও স্ফীতি লাভ করবে এই ভূমিকা। কাজেই পাঠকের সম্ভাব্য ভ্রুকুঞ্চনের কথা ভেবে এবার কলম টেনে নেওয়ার সময় হলো। যে দু একটি কথা শেষ করার আগে বলতেই হবে তাই। প্রথমত, তার নিজের বাছাই করা কথাগুলি বলবার জন্য মনোজ ফর্মেরও প্রচুর পরীক্ষা নিরীক্ষা করেছেন, সম্ভবত তার সমসাময়িক সকল নাট্যকারের চেয়ে বেশি করে। পূর্ণাঙ্গ, একাঙ্ক, সাধারণ নাটক ও একাভিনয়, বাস্তব ও রূপক, আর্ত থেকে উল্লসিত, প্রত্যক্ষ আর প্যারোডি, প্রকরণ ও মেজাজের সব রকম আধারই তিনি প্রায় অবলম্বন করেছেন। দ্বিতীয়ত, তার সংলাপ এবং তৎসংক্রান্ত ভণিতি বৈচিত্র্য এক কথায় অসামান্য। 70 দশকের হানাহানির সময়ে পুনর্লিখিত অশ্বত্থামার মর্মান্তিক হাহাকারকে তিনি যেমন ধরিয়ে দিতে চান। অশ্বত্থামা গভীর ক্লান্তিতে এই চৈত্র নিশীথ আমার মর্মে মর্মে কি দাহ ছড়ায়, কি ঘোর চতুর্দশী নিশি, প্রবল বায়ু, মহারাজ আমাকে উদ্ধার করো, আমি বড় একা। থেমে একটা পাহাড়, কয়েকটা নদী, শুষ্ক প্রান্তর, কি দুর্গম অন্তহীন পথ অতিক্রম করে এসেছি। দু চোখে তপ্ত বালুকা। কে বলে রে হত্যা, কে বলে রে গুপ্ত ঘাতক আমি, নীতিহীন অবিবেচক। ওরে মূর্খ, মানুষেরই দেখিস নীতি নেই, দেখিস না এই ধরনীর গাছে একটি পাতা নেই, তরাগে নেই জলকণা, কাতারে কাতারে মৃতদেহ, শ্মশান, শকুনি, এমন রিক্ত নিঃস্ব বিধবা ধরিত্রী। ওরে কোথা হতে আসে নীতি, কোথায় বাস করে পুণ্য। থেমে, মহারাজ বলো মহারাজ, এই শেষ রক্ত। বলো মহারাজ, আর হিংসা নয়, আর ধ্বংস নয়, সৃজন। বলো মহারাজ, যত প্রাণ নাশ করেছি আমরা, তত প্রাণ সৃজন করব আমরা। বলো মহারাজ, এই ধরনীর তৃণমূলে জল দেব, তাকে লালন করব, অনাবৃত ধরনীর উলঙ্গ রূপ ঢেকে দেব পল্লবিত বিকাশে। তেমনি তার উচ্ছ্বসিত হাসির সংলাপ তরঙ্গ পাঠক দর্শককে ভাসিয়ে নিয়ে যায়। তবু আমাদের একটু ক্ষোভ জাগে যে মনোজ অশ্বত্থামার মতো আর লিখলেন না নাটক। তার বদলে তিনি যা লিখলেন, তার যে স্বরান্তর ঘটল, তার মূল্য ছোট করতে চাই না। এখানেও মনোজের সংলাপের অসামান্যতা স্বয়ং প্রকাশ। তার নানা চরিত্রের সংলাপে ইংরেজি শব্দগুচ্ছের ব্যবহার, কখনো পান বিলাস ও মিলের উচ্ছলতা, কখনো সাধু ভাষার সংলাপ, ভুয়ো সংস্কৃত শব্দ এবং সংলাপে উদ্ভট কল্পনা, নন সেক্রেটো NON-SEQUITUR এর প্রয়োগ, অর্থাৎ যা যুক্তিসঙ্গত উত্তর নয় তাকে উত্তর হিসেবে চালানোর চেষ্টা, মজাদার গান ও ছড়াছড়ি নাটকে একেবারে মহামারী কাণ্ড তৈরি করে। ক্যানারাম বেচারামে নগেন বাজা যখন পরিবারের ঘাড়ে নকল বেচারামকে অর্থাৎ ক্যানারামকে চাপিয়ে দেয়,
তখন তার সুপারিশের সংলাপটি শোনা যাক। বেচারামবাবুর চেয়ে সব দিকেই বেটার। বেচারামবাবু দুবেলা ভাত খেতেন, ইনি একবেলা খাবেন। দরকার হলে এ টোকাটা খাবেন। কেনারাম ঘাড় নাড়ে। বেচারামবাবুকে কাপড় দিতে হতো, ইনি শ্রীধরের ছেঁড়া গামছা পরে লজ্জা নিবারণ করবেন। বেচারামবাবুকে বিছানা বালিশ দিতে হতো, ইনি রুয়াকে থান ইট মাথায় দিয়ে শোবেন। কেনারাম ঘাড় নাড়ে। মাঝে মাঝে ঠ্যাঙাতেও পারেন, বেস্ট বাবা মশাই, আদর্শ হেড অব দি ফ্যামিলি। বার্তার পর পাতা জুড়ে মনোজের সংলাপের মণিমুক্তা তুলে দেওয়া যায়, কিন্তু পাঠক তার নাটক সমগ্রই হাতে পাচ্ছেন। সুতরাং ভূমিকা লেখকের কলম এবার সংযত হোক। পবিত্র সরকার। মনোজ মিত্র লেখা নাটক মৃত্যুর চোখে জল শুরু করছি। পৃষ্ঠা 340। চরিত্র: বঙ্কিম বৃদ্ধ, রবি শম্ভু, ডক্টর সেন পদ, নিহার বৃদ্ধা, কণিকা। প্রথম অভিনয়, প্রযোজনা সুন্দরম থিয়েটার সেন্টার আয়োজিত একাঙ্ক নাট্য। প্রতিযোগিতায় 1959 সেপ্টেম্বর প্রথম অভিনয় এবং প্রথম পুরস্কার লাভ। নির্দেশনা পার্থপ্রতিম চৌধুরী, রূপকর্ম অনন্ত দাস, মঞ্চ সুরেন চক্রবর্তী, আলো কনিষ্ক সেন, আবহ পার্থপ্রতিম চৌধুরী। অভিনয়ে বঙ্কিম বৃদ্ধ, মনোজ মিত্র, রবি চন্দন ব্যানার্জি, শম্ভু পার্থপ্রতিম চৌধুরী, ডক্টর সেন দিলীপ ব্যানার্জি, পদ অমিয় মুখার্জি, নিহার বৃদ্ধা রত্না গোস্বামী, কণিকা গীতা বসু। পৃষ্ঠা 341। সিঁড়ির মুখে এই ঘরখানায় কেউ নজর দেয় না। দেওয়াল চুনবালি ঝরছে, ধুলো ময়লায় অপরিচ্ছন্ন। মাঝখানে কোনাকুনি, ডান দিকে দুটো দরজা, বাঁদিক চেপে কপাট ভাঙা জানালা। অবহেলার ছাপ থাকলে কি হবে? ঘরটি রবির 70 বছরের রুগ্ন পড়ুটে বাবা বঙ্কিমের। এই ঘরের ওপর দিয়ে বাড়িতে ঢুকতে বেরোতে হয়। জানালার নিচে ভাঙা তক্তপোষ, ঠিক তার পাশে বহু কেলে পুরনো মিটসেফ আর একটা টুল। আসবাব বলতে এই একটা শাড়ির ছেঁড়া পাড় টাঙিয়ে ফতুয়া ইত্যাদি ঝুলানো। অন্যান্য দরকারি জিনিসপত্রের সঙ্গে দেখা যায় মিটসেফের ভেতরে ও ওপরে একরাশ ওষুধের শিশি, বোতল, প্যাকেট, একটা জলের কুঁজো, ভাঙা সুটকেস, একটা ঝুড়ির মধ্যে আরও কিছু শিশি, বোতল, একখানা তালপাতার পাখা ঘরের এদিক ওদিকে পড়ে আছে। পর্দা উঠলে দেখা গেল বৃদ্ধ বঙ্কিম তক্তপোষে বসে ঝাপসা চোখে একটা ওষুধের শিশির লেবেল পড়ার চেষ্টা করছে। কিছু বাদে চারিদিকে তাকিয়ে কাউকে খোঁজে। বঙ্কিম: ওরে পদ, বৌমা, ও বৌমা। সাড়া না পেয়ে হতাশ হয়ে চাদর গায়ে শুয়ে পড়ে, তন্দ্রাচ্ছন্ন হয়। একটু বাদে কথা বলতে বলতে বাইরে থেকে ডাক্তার সেনের প্রবেশ। চিন্তিত শম্ভু পেছনে। সেন: না না, ভয়ের কোনো কারণ নেই। একটুতেই অত ভেঙে পড়লে চলে? বাচ্চা ছেলে, ওর ভেতরের অস্বস্তির কথা তোমরা কিছুই ধরতে পারছো না, তাই সবকিছুই এমন অস্বাভাবিক মনে হচ্ছে। হঠাৎ সচেতন হয়ে, কই শম্ভু, আপনি এখানে দাঁড়ালেন যে? খোকা তো ওপরে বৌদির ঘরে। সেন: ওহো, তাই তো। এই দেখো, তোমাদের বাড়িতে আগে যে কয়েকবার এসেছি এই ঘরেই এসেছি কিনা। অন্যমনস্কভাবে আজও তাই দাঁড়িয়ে পড়েছি। তা শম্ভু, তোমার বাবা এখন আছেন কেমন এই সন্ধেবেলায়? এখন বেশ চুপচাপ ঘুমোচ্ছেন দেখছি। শম্ভু: ওর আর চুপ করে ঘুমোনো? ঘরটার দিকে একবার চেয়ে দেখুন না, আপনার গোটা ডিসপেন্সারিটা হার মেনে যাবে। ঘুমোচ্ছেন, তাও দেখুন মুঠোয় ওষুধের শিশি। সেন একটু হেসে: তাই তো দেখছি, তা কি আর করবে বলো? একটি দুটি দিন তো নয়, দীর্ঘ 15টা বছর ভুগছেন। বয়সও এখন কম হলো না। এখন ওইভাবে যে কটা দিন যায়। হ্যাঁ চলো শম্ভু, চলুন। শম্ভু ও সেন ভেতরে চলে গেল। বঙ্কিম হঠাৎ জেগে: কে যাও? রবি ফিরলে নাকি? ভেতরে তাকিয়ে: ওরে পদ, রবির মা। ও রবির মা। রবির মা। নিহার ঢোকে। নিহার: ডাকাডাকি করে যে বাড়ি মাথায় তুলেছ? গলায় জোরও আছে বাপু। কি ডাকছো কেন বলো? বঙ্কিম: না ডাকলে তো একবার এ পথে হাঁচতে কাশতেও আসো না। চাদরের তলা থেকে শিশিটা বার করে দেখো দেখি কি ওষুধ এটা। পৃষ্ঠা 342। নিহার: হ্যাঁ, রাত দিন তোমার ঘরে বসে ওষুধ দেখি আমি। খেয়ে দেখো কি ওষুধ, পেটের না তোমার হার্টের? বঙ্কিম: বেশ, বলো যা হোক। শেষে একটা মালিশের ওষুধ খেয়ে মরি আমি। নিহার: তা মরো যদি তুমি ওষুধ করেই মরবে। সময়ে অসময়ে অত ভক্তি করে মানুষ যে দেবদেবীর প্রসাদও খায় না। বঙ্কিম: এমন বলো তুমি? নিহার: বলি বড় সাধে। বঙ্কিম: মরার জন্য আমি ওষুধ খাই নাকি? নিহার: এখনো বাঁচার ইচ্ছে আছে তোমার? বঙ্কিম মুখ বিকৃতি করে: হ্যাঁ, বাঁচার ইচ্ছে। সেই ইচ্ছে থাকলে কবে এতদিন 2 ফোঁটা মালিশের ওষুধ জিভে ঠেকিয়ে আমি তোমাদের হাত থেকে বাঁচতাম। দিনরাত ওই বাঁচা নিয়ে আমায় খোঁটা দেওয়া। নাও দেখো কি ওষুধ এটা। নিহার ওষুধটা দেখে: খাও, বুকের মালিশ। বঙ্কিম: হ্যাঁ, মালিশ না আরো কিছু? ওই কাঁচের গিলাসটা কই? আমার পাশে সব গুছিয়ে রাখো।
6টার ঘন্টা সে কখন বেজে গেছে। শিশির লেবেলটা পড়ে দেওয়ার আর সময় হলো না কারুর। নিহার বঙ্কিমের বিছানা জামা কাপড় গোছাতে গোছাতে 2-10টা মিনিট এদিক ওদিক হলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হবে না তোমার। আর হয়তো হোক, 15 বছর ধরে নিক্তি মাপার সময়ে কেউ তোমায় ওষুধ খাওয়াতে পারবে না। চোখের মাথা খেয়েছো? সুখ অসুখ নেই আর মানুষের? বঙ্কিম, আমি তোমার কথা বলছি না, কিন্তু বাড়িতে তো আরো প্রাণী আছে। নিহার, তাদের কি আমার মতো কপাল পুড়েছে সব সময় তোমায় কোলে নিয়ে বসে থাকবে? বঙ্কিম, হ্যাঁ, তুমি তো কত একেবারে আমার সেবা করছো। সকাল থেকে কদণ্ড এসেছো তুমি এ ঘরে। নিহার, লজ্জা শরম বেঁচে খাইনি আমি। বঙ্কিম, আমি সেই দুপুরবেলা তেষ্টায় মরতে মরতে কুচোটার পাশে যাই, গিয়ে দেখি পাশে গেলাস নেই। গেলাস ওই ওপাশে টুলের ওপর। বলো, ওই গেলাস এনে জল ভরে খাওয়ার সামর্থ্য এই বয়সে আর আছে আমার? আছে? নিহার, না, কোনো সামর্থ্য নেই তোমার। আছে কেবল গলা ফাটিয়ে চিৎকার করবার সামর্থ্য। তোমার জ্বালায় যে মুখ দেখাবার উপায় নেই আমার। দুপুর থেকে কচি ছেলেটা যে জ্বরে বেহুঁশ, সে খবর রাখো। বঙ্কিম নিস্পৃহ স্বরে, আবার জ্বর হলো কার? নিহার, সে বেলায় তুমি অন্ধ। আজ 5 দিন যে রবির ছেলেটার জ্বর ছাড়ছে না, সে খবর রাখো। ছেলে মানুষ বউটাকে একবার ডেকে জিজ্ঞেস করেছ? তা নয়, ওরা মরুক বাঁচুক সে আমার দেখার দরকার নেই। আমি কেবল ওদের কাছে ঠিক সময়ে সেবা চাই, পথ্য চাই, ওষুধ চাই। পৃষ্ঠা 343। বঙ্কিম, হ্যাঁ, চাইলেই যেন পাচ্ছি আমি। রোগে রোগে আমি খুন হয়ে গেলাম, যে কোনো মুহূর্তেই দম আটকে যেতে পারে। তা চেয়ে দেখো কটা ওষুধ আর আছে আমার। নিহার, আরও ওষুধ চাই তোমার? বঙ্কিম, রবিকে শম্ভুকে বলে বলে মুখ তেতো হয়ে গেল আমার। সেই কবেই ডাক্তার প্রেসক্রিপশন করে দিয়ে গেছে, তারপর তো আর একবার এনে দেখাতে হয়। রুগ্ন শরীরে কখন একটা কি হয়। নিহার, ওই রোগ রোগ করে পাগল হয়ে গেছো তুমি। বঙ্কিম রেগে, আর তুমি? তোমাকে যে কাল থেকে বলছি সকালে একটু মুখে দিই এমন একটা দ্রব্য ঘরে নেই, ওপর থেকে একটু হরলিক্স এনে দাও, তা একবার কানে তুলেছ কথাটা? নিহার, চুপ করো। বঙ্কিম, আমি তো সবটাতেই চুপ করব। পদ বলে গেল এই এত বড় একটা হরলিক্সের বোতল এসেছে খোকার জন্য। নিহার, না, খোকার জন্য আসবে না, আসবে তোমার জন্য। তাদের কুলে বাতি দেবে তুমি নিজের মনে। সেসব গেছে, জ্ঞান বুদ্ধি লজ্জা শরম সেসব আর নেই। প্রস্থানোদ্যত। বঙ্কিম, ও কি, আবার যাচ্ছ কোথায়? নিহার, কি বলবে বলো, ডাক্তারবাবু এসেছেন, আমি আর এখানে বসতে পারবো না। বঙ্কিম চঞ্চল হয়ে, কে? ডাক্তার এসেছে? কখন? কোথায় ডাক্তার? আচ্ছা, আমায় একবার ডাকুনি কেন? নিহার, ডাকলে কি করতে? বঙ্কিম, বেশ, বলো যা হোক। ডাক্তারের কাছে কি একটা দরকার নাকি আমার? নিহার, তুমি মানুষ না। ছেলেটাকে নিয়ে বাচ্চারা আমার নাকের জলে চোখের জলে হচ্ছে, এর মধ্যে তোমার আবার উজিয়ে উঠল। বঙ্কিম, এমন বলো তুমি ডাক্তার বাড়ির ওপর আমায় একবার না দেখে। নিহার, তুমি থামবে? ছেলে বউ শুনলে কি মনে করবে? বঙ্কিম, কেন, আমার রোগটা রোগ না? নিহার, রোগ রোগ করো না, এমনিতেই মরার বয়স হয়েছে তোমার। প্রস্থানোদ্যত। বঙ্কিম, যাচ্ছ কোথায়? নিহার, তোমায় নিয়ে বসে থাকলে তো চলবে না। বঙ্কিম, তোমার দেখি বাপু সব একেবারে আলাদা। রোগীর কাছে থাকে না আবার কোন মানুষটা? নিহার, শখ দেখিও না, কচি ছেলেটা জ্বরে বেহুশ। পৃষ্ঠা 344। বঙ্কিম রাগত স্বরে, তুমি কি ওখানে যাচ্ছ? নিহার, যাচ্ছি। বঙ্কিম, এদিকে শোনো। নিহার চাপা বিরক্তিতে, কেন? বঙ্কিম, এসো বলছি। নিহার কাছে আসে, কি বলবে বলো। বঙ্কিম, কিছু বলবে না তো? নিহারের হাত ধরে ক্ষুব্ধ স্বরে, তুমি তো আমার সব কথাতেই আজকাল। দরজায় অফিস ফেরত রবি, হাতে আঙুরের ঠোঙা। নিহার চমকে বঙ্কিমের হাত ছেড়ে পিছিয়ে আসে। রবি, মা, তুমি যে এখানে? খোকা কেমন? নিহার, সেন ডাক্তারকে ডেকে এনেছে শম্ভু। রবি, তবে তো একই রকম, তা তুমি এখানে দাঁড়িয়ে? বঙ্কিম, রবি অফিস থেকে ফিরলে? রবি, হ্যাঁ। নিহার রেগে, ফিরলো কেন? বঙ্কিম, না, বলছিলাম কি, ছেলে পিলের ওরকম মাঝে মাঝে গা গরম হয়েই থাকে, ও নিয়ে অত ভাবতে গেলে চলে না। তুমি একবার আমার এই নির্দেশপত্রটা পড়ে দিও তো। বাড়িতে একটা লোক নেই যে পড়ে। কচামচ করে কখন কখন খেতে হবে। আচ্ছা দেখো দেখি এতে কোন কোন ভিটামিন। নিহার, আহ, জামা কাপড়টা ছাড়তে দাও ওকে। তুই যা বাবা, ওপরে বৌমা একা। রবি বঙ্কিমকে, যে কয় চামচ সয় খান? বঙ্কিম, হ্যাঁ, যে কয় চামচ। বেশ, বলো যা হোক। যেন বাবা, ওষুধ সব বিষ, একটু বেশি মাত্রা হলে। রবি, বিষ হলে খাবেন না? নিহার, পারিস নে? ধরে বেঁধে এক শিশি একদিন গলার মধ্যে উপুর করে দিতে পারিস নে? রবি, বাধ্য ওসব। তুমি এই আঙুর কটা শিগগির শিগগির একটু গরম জলে ধো দেখি।
বঙ্কিম লুব্ধ গলায়, আবার আঙুর আনলে কেন? এখনকার আঙুর দুর্মূল্য, ছবে কার বাপের সাধ্যি। রবি, ধুয়ে রস করে ওপরে নিয়ে এসো, আমি গেলাম। রবির প্রস্থান। নিহার, একটু চুপ করে থেকে। কই কই তোমার গেলাস? জল জল করে তো পাগল করে তুলেছ। বঙ্কিম, জল আবার আমি চেয়েছি কখন? পৃষ্ঠা 345। নিহার, না চাইলেই দিচ্ছি আমি, দুপুর থেকেই তো। বঙ্কিম, খালি পেটে জল পড়া ভালো না। নিহার সন্দিগ্ধ স্বরে, কি? বঙ্কিম, লেবুও তো নেই, যাকে দাও দুটো আঙুর না হয় দাও। বঙ্কিম হাত বাড়ায়, নিহার দিতে চায়, দ্রুত পদর প্রবেশ। পদ, উহু, একটা ফল কম পড়লে চলবে না, যেখানকার আঙুর সেখানে যাবে। ডাক্তারবাবু বললেন খোকাও খেতে পারবে না, টক। কই শিগগির দিন। নিহার অসুখে বিসুখে টাকার 9-6, যা ফেরতই না হয় দিয়ে আয়। বঙ্কিম, ওরে পদ, গেলাসটা খুঁজে এক গেলাস জল ভরে দে না। পদ, কি যে বলেন তার হদিশ নেই। ওই পয়সা ফেরত নিয়ে এক্ষুনি মুসুম্বি লেবু কিনে আনতে হবে। ওই আঙুরগুলো দিন, আর একবার ওপরে যান, বৌদিমণি ডাকছেন। পদর হাতে আঙুর দিয়ে নিহার বেরিয়ে যাচ্ছে। বঙ্কিম, তাড়াতাড়ি এসো যেন। নিহার, কেন? কোন রাজকার্যে? বঙ্কিম, না, ওই ঠিক 7টার সময় আবার হার্টের ওষুধটা খেতে হবে তো। নিহার, ওই ওষুধের শিশিগুলো মুখে গুজে শুয়ে থাকো তুমি। নিহারের প্রস্থান। পদ, টাইম মেপে ওষুধ খেতে পারেন, কথা বলতে পারেন না? বঙ্কিম চিৎকার করে, তুই থাম। পদ, থামবে? বঙ্কিম, তুই কোনো কথা বলবি না। পদ, না, বলবে না। কথা বলতে বলতে সেন ও শম্ভু আসছে। শম্ভু, কি আবার চেঁচামেচি কিসের? কি হয়েছে রে পদ? বঙ্কিম, তোরা কেন ওই হতভাগাটাকে রেখেছিস রে শম্ভু? আমার কোনো উপকার হবার নয় এর দ্বারা। শম্ভু, আহ, এই সময়ও তুমি চিৎকার করে বাড়ি ফাটাবে? রোগ শোকও মানবে না তুমি? বঙ্কিম, হ্যাঁ, রোগ শোক মানার মতো লোক আছে নাকি এই বাড়িতে? এই লক্ষ্মী ছাড়া বাদরটাকে সেই থেকে বলছি। শম্ভু, ওকে বকো না, অসময়ে তোমার চেয়ে বেশি উপকার হচ্ছে ওকে দিয়ে। পদকে, যা তুই। পদ বাইরে গেল। শম্ভু, হ্যাঁ, কি বলছিলেন ডাক্তারবাবু? বঙ্কিম চমকে, কে? ডাক্তার নাকি গো? শম্ভু, হ্যাঁ, কি হবে? কি? পৃষ্ঠা 346। বঙ্কিম, তুমি একবার এদিক দিয়ে একটু ঘুরে যেও ডাক্তার, দুপুর থেকে বুকের সেই যন্ত্রণাটা। শম্ভু, কি কি আরম্ভ করলে তুমি? বঙ্কিম, না, ঠিক আগের মতো নয়, বুঝেছো ডাক্তার, সেরকম নয়। হঠাৎ দম বন্ধ হয়ে আসে, যেন বুকের দুপাশে একটা ধাক্কা। শম্ভু, চুপ করো। বঙ্কিম, এবার শম্ভুকে, চুপ করবো কি রে? ডাক্তার বাড়ির ওপর আমি চুপ করে থাকবো? শম্ভু অপেক্ষাকৃত জোরে, হ্যাঁ, থাকবে। বঙ্কিম, বেশ। একটু চুপ করে অত্যন্ত বিরক্তির সঙ্গে, তা অন্তত একটা পড়ে দিক ডাক্তার। ওষুধটা যে কোন মাত্রায় কখন খেতে হবে তাই বলে দেবার একটা লোক হলো না। শম্ভু, লোক না হয় খেও না, তাই বলে জ্বালাতন করতে পারবে না, চুপ করে বসে থাকো। বঙ্কিম বিড়বিড় করতে করতে চুপ করে। সেন শম্ভুকে, এই সময় কখনো মাথা গরম করলে চলে? শম্ভু, এখন কেমন ডাক্তারবাবু? সেন, ওষুধ লিখে দিচ্ছি, তাড়াতাড়ি কিনে আনো। লিখছে। শম্ভু, কোনো আশা নেই? সেন, নার্ভাস হয়ে পড়ো না, দাদা বৌদির প্রথম সন্তান, ওদের মুখের দিকে চেয়ে। শম্ভু, কি করি বলুন দেখি? সেন, টাকা দিয়ে এখনই কাউকে পাঠিয়ে দাও ওষুধটা আনতে, যাও, দেরি করো না। অল্টারনেটিভ লিখে দিয়েছি, এটা যদি না পাও। শম্ভু ডাকতে ডাকতে বাইরে ছোটে, পদ, ওরে পদ। হঠাৎ বঙ্কিম স্বপ্নস্থিতের মতো, বঙ্কিম, পদ, ও পদ, ওরে কে আছিস? পদকে একবার ডেকে দিস তো। শম্ভু ঘুরে, কেন, কি হবে? বঙ্কিম নির্বিকার ভাবে, আমার বুকের মালিশটা একেবারে ফুরিয়ে গেছে। শম্ভু, আর এক ফোঁটা ওষুধ নতুন করে কেনা হবে না তোমার জন্য, যা আছে ওই নিয়ে যে কদিন পারো বেঁচে থাকো। শম্ভুর প্রস্থান। বঙ্কিম, বেশ বলিস, যা হোক। ওরে কতকগুলো খালি শিশি শুকে যদি বেঁচে থাকা যেত, তবে আর ডাক্তার বদ্যি ডাকতো না লোকে। শম্ভু চলে গেছে দেখে জোরে, তার মানে তোরা চাস আমি যেন আর না বাঁচি, আর বেঁচে কাজও নেই আমার। কে? ডাক্তার। পৃষ্ঠা 347। সেন কাছে এসে, মিছিমিছি আপনি চিৎকার করছেন, বাড়ির ভেতর একটা লাইফ অ্যান্ড ডেথের স্ট্রাগল চলেছে। বঙ্কিম, আর আমার বুঝি মৃত্যু ঘটতে পারে না? সেন, সে কথা নয়, আপনি বুড়ো মানুষ, ওদিকে একটা শিশু, রবির প্রথম সন্তান, আপনার পুত্রবধূর কথা একবার ভাবুন। বঙ্কিম, রোগী মাত্রই শিশু, আমার দিকে কে তাকাচ্ছে? সেন, আপনাকে আমি বোঝাতে পারবো না। বঙ্কিম, আর বোঝাতে হবে না, আমি আর বুঝতে চাই না। তুমি একবার আমার বুকটা দেখো দেখি, আমি যেন ঠিক। সেন, বাপ মায়ের সঙ্গে সঙ্গে ছেলেটির জন্য আমারও দুশ্চিন্তা কম নয়।
রবির কাছে আমি কি কৈফিয়ত দেব বলুন তো? বঙ্কিম: বেশ, বলো, যা হোক। আমি তো আজ 3 মাস ধরে রবিকে, শম্ভুকে বলছি তোমাকে একবার কল দেওয়ার জন্য। কমপক্ষে 15 দিন অন্তর আমার মতো একটা রোগীকে পরীক্ষা করা উচিত। রবির প্রবেশ। রবি: এই যে সেন, তুমি এখানে? সেন: হ্যাঁ, ওষুধটা আনতে বলেছি। ওটা না আসা পর্যন্ত আমার কিছু করার নেই ভাই। বঙ্কিম অপেক্ষাকৃত মৃদুস্বরে: করারই যখন কিছু নেই, তুমি যখন বলছোই ডাক্তার, তখন আমায় একবার দেখে নিলেই পারতে। রবি চাপা বিরক্তিতে: এই সিঁড়ির মুখ থেকে আপনাকে সরাতে হবে। কাকপক্ষীর পা মারানোর উপায় নেই এই ধারে। ওষুধ নিয়ে পদর প্রবেশ। পদ: এই যে ডাক্তারবাবু, ওষুধ এনেছি। সেন: এনেছো? কই দাও। চলো রবি। রবি: তুমি যাও, আমি আর ওখানে থাকতে পারছি না। সেন: ভেঙে পড়ো না ভাই। সেন: এত বাড়াবাড়ি, অথচ আগে আমায় একটা খবর দিলে না। রবি: প্রথমে অত বুঝতে পারিনি, তাছাড়া নানা ঝামেলায় একেবারে উভয়ের প্রস্থান। বঙ্কিম ক্লান্ত স্বরে: কোন দোকান থেকে আনলি রে ওষুধটা? পদ: ওহ, সে কি এখানে? সেই ঘোষের বাজারে, এক ছুটে গিয়ে নিয়ে এলাম। বঙ্কিম: এত তাড়াতাড়ি ছুটতে পারিস তুই? পদ: খোকার অসুখ, আজ আমি হাতির মতো হাঁটবো? বঙ্কিম: যা, কলতলা থেকে আমার পিকদানিটা নিয়ে আয় শিগগির। পদ: দয়া মায়া বলতে শরীরে নেই আপনার। বললাম এতটা পথ হেঁটে এলাম। পৃষ্ঠা 348। একটু আরাম বিশ্রাম দরকার হয় না? শম্ভুর প্রবেশ। শম্ভু: এই পদ, আবার যেতে হবে রে। পদ: তাতে কি হয়েছে বলুন ছোটদা, কোথায় যেতে হবে? শম্ভু: যেতে হবে ঘোষের বাজারে। পদ: বেশ, তো যাচ্ছি। কি আনতে হবে বলুন? শম্ভু: কি আনতে হবে? এই দেখ, ভুলে গেলাম আবার। আয় আয়, ওপরে আয়। পদ: চলুন। বঙ্কিম: সেই ঘোষের বাজারেই যাচ্ছিস যখন পদ? শম্ভু: না, বিরক্ত করে মারলে দেখছি। তোমার চিৎকারের জ্বালায় কি কিছু মনে রাখবার উপায় আছে? ফের একটা কথা বলবে না তুমি? বঙ্কিম: বেশ, বলিস, যা হোক। কথা বলবো না কি রে? ওষুধপত্র দরকার হলেও বলবো না? শম্ভু: না, বলবে না। বঙ্কিম: কিন্তু বুঝে দেখ শম্ভু, ওষুধপত্র কেনা এমন হেলাফেলা করলে রোগ যে আরো বেড়ে যাবে, মানে তখন তোদেরই আবার। শম্ভু: কিছু হবে না, কিছু হবে না আমাদের। বঙ্কিম: বেশ, বলিস, যা হোক। শম্ভু: ঠিকই বলছি। বঙ্কিম: কি বলছিস তুই? শম্ভু: হ্যাঁ, ঠিকই বলছি। একটি কথাও যেন আর কানে না যায় আমাদের। পদকে: চল। পদ: এত করে বললেও তো মানুষ বোঝে। শম্ভু: তুই থাম। পদ: চলুন। শম্ভু ও পদর প্রস্থান। বঙ্কিম আপন মনে: এখন কিছু খেয়াল করবি না, না করিস নে। এবার আবার হার্টের অ্যাটাক হলে এই শরীরে অপেক্ষাকৃত জোরে, একেবারে মরণাপন্ন না হলে তো তোদের টনক নড়বে না। শেষে ছোট পদ, ছোট শম্ভু, আনো ওষুধ, আনো হরলিক্স। বাইরে যাওয়ার মুখে পদ: পদ: খোকা হরলিক্স খাবে না। বঙ্কিম: আমি খোকার কথা বলছি না। পদ: নিজের কথা বলছেন? তা বলুন। পদর প্রস্থান। পৃষ্ঠা 349। বঙ্কিম: পদ, এই পদ, ওরে শুনে যা। জানালায় একজনকে দেখা যায়। কে? যাও, একবার শুনে যেও তো। লোকটি আড়ালে চলে যায়। রবির মা? বলি, ও রবির মা, তোমরা কে আছো? আমার এই জানলাটা বন্ধ করে দিও তো। কে রে? জানলায় কে? জানলার পাশে রবির স্ত্রী কণিকা, একটা জলের প্যান 2 হাতে ধরে। কণিকা: আমি। বঙ্কিম: কে? বৌমা? কণিকা ভেতরে ঢুকে: হ্যাঁ। বঙ্কিম: তোমার হাতে ওটা কি? কণিকা: জল। বঙ্কিম সাগ্রহে: জল? কণিকা: ডাক্তারবাবুর হাত ধোয়ার জল। পোকা এখন একটু ভালো। বঙ্কিম: তবে ডাক্তারবাবুকে একটু ডেকে দিও তো। কণিকা: আজ সারা রাত উনি খোকার ঘরে থাকবেন বলেছেন, এখনো ভয় কাটেনি। বঙ্কিম: আমার এই মিনিট 2 জন্য। কণিকা: সব সময় থাকবেন। বাচ্চা ছেলে মেয়ের কখন কি হয় আমরা সব বুঝতে পারি না। বঙ্কিম: তবে ওই কাগজটা নিয়ে যাও। শোনো, একটু আড়ালে এটা পড়িয়ে এনো, রবি শম্ভু যেন না জানতে পারে। কণিকা: আমার 2 হাত জোড়া। বঙ্কিম: তা ওটা নামিয়ে রেখে নিয়ে যাও, আমায় যে এক্ষুনি ওষুধ খেতে হবে। আচ্ছা, কটা বেজেছে বৌমা? কণিকা: প্রায় 7টা বাজলো। বঙ্কিম: আহা, প্রায় বললে তো চলে না। ওষুধপত্র ঠিক সময়টিতে না খেলে ফল হবে উল্টো। ঠিক কটা বেজেছে? কণিকা বিরক্ত স্বরে: চোখের সামনে তো ঘড়ি নেই। বঙ্কিম: তা তো বুঝতে পারছি, আমার ঘরের ঘড়িটা তখন তাড়াতাড়ি ওপরে নিয়ে গেলে। তা যা, 7টা বাজলো বোধ হয়। কণিকা: বললাম তো, বলতে পারবো না। বঙ্কিম: তোমায় আর বলতে হবে না মা, ওষুধ খাওয়ার সময় হলে আমি ঠিক বুঝতে পারি 7টা বেজেছে।
বঙ্কিম ধীরে ধীরে মিটসেফের কাছে যায়, ওষুধ খোঁজে। তুমি আমার ওষুধ খাওয়ার গেলাসটা নিয়ে এসো বৌমা। কণিকা, খোকার ঘর থেকে সেটা আজ ভেঙে গেছে। বঙ্কিম, কি? কাঁপতে কাঁপতে এসে তক্তপোষে বসে। ভেঙে গেছে? না। তোমরা আমার একটা জিনিস একটু নজর দিয়ে রাখতে পারো না? পৃষ্ঠা 350। ওষুধের মাপে দাগ কাটা ছিল ওই গেলাসের গায়ে। আমি এখন কি করি বলো দেখি? হাঁ করে ভাবছো কি? কণিকা চমকে, না কিছু না। বঙ্কিম, তা কিছু অন্তত একটা ভাবো। 7টা বাজলো, এখন কি দাঁড়িয়ে থাকবার সময়? কণিকা, এমনও বাড়ি, কোনোখানে দুদণ্ড তিষ্ঠবার উপায় নেই। বঙ্কিম, আহা, এখন কি তিষ্ঠবার সময়? জীবন মৃত্যুর সমস্যা। তোমরা তো সব খেলা খেলা ভাবো। কণিকা, আমি ঠিক জানি এ বাড়িতে খোকা বাঁচবে না। বঙ্কিম, খোকার কথা কে বলেছে? শম্ভু আসছে। বঙ্কিম চুপ করল। শম্ভু, বৌদি, ও বৌদি, একটু জল আনতে গিয়ে বুড়ি হয়ে গেলে কি? এখানে কি করছো? বঙ্কিম, কে? শম্ভু নাকি রে? শম্ভু, হ্যাঁ। আচ্ছা বৌদি, ডাক্তারবাবু তো বললই শুনলে, ভয়ের কোনো কারণ নেই, জ্বর এখন ছাড়ার মুখে। তবে কেন তুমি মন খারাপ করে নিচে এসে দাঁড়িয়েছ? কণিকা, না, মন খারাপ করলাম কই, আমি তো জল নিয়েই যাচ্ছিলাম। শম্ভু বঙ্কিমকে, তবে তুমি আটকে রেখেছ? আচ্ছা, কি বলে তুমি এ সময়? বঙ্কিম, তোরা সবাই খোকার কাছে রয়েছিস, আমারও তো একজন লোক চাই। শম্ভু, তাই জল শুদ্ধ ওকে এখানে দাঁড় করিয়ে রেখেছ? না, নেহাতি তুমি ছেলে মানুষ বৌদি। কণিকা, আমি কি করব বলো, উনি যদি একটু বিবেচনা না করেন? শম্ভু, উনি করবেন বিবেচনা? তবেই হয়েছে। যাও, শিগগির জল নিয়ে যাও। হ্যাঁ শোনো, নতুন যে হরলিক্সটা আছে ওটা আর ভেঙো না, খোকা হরলিক্স খাবে না। কণিকা, আচ্ছা। কণিকা চলে যায়। বঙ্কিম, বৌমা, ও বৌমা। শম্ভু, আবার ডাকছো কেন? বঙ্কিম, আমার ঘরের একটা আলো। শম্ভু, এখনো সন্ধে হয়নি, এর মধ্যে আলো না হলে থাকতে পারছো না? বঙ্কিম, আর তো দেরি নেই সন্ধ্যের। শম্ভু, না থাক, এখন আলো পাওয়া যাবে না। বঙ্কিম, কেন রে, আমার ঘরের বাল্বটা কাটা? শম্ভু, অত কৈফিয়ত দেওয়ার সময় নেই, ডাক্তারবাবুর ওখানে 3টে আলো লাগছে। শম্ভু দ্রুত মিটসেফের ভেতর কিছু খোঁজে। বঙ্কিম শঙ্কিত, কি খুঁজছিস রে তুই? শম্ভু, দূর দূর, যত ছাই ভরসে মিটসেফটা ভরাট। পৃষ্ঠা 351। বঙ্কিম, ওরে, ওতে তোদের কিছু নেই রে। শম্ভু, আছে কি না আছে আমি দেখছি। পদর প্রবেশ। পদ, এই যে ছোটদা। শম্ভু, নে ফেলে দে তো এগুলো। বঙ্কিম, ওরে না না, ওর মধ্যে কোথায় কি আছে, আমায় কি মারবি তোরা? ওরে পদ, একটা আলো জ্বেলে দে। পদ, আলো কি গড়াবো? বঙ্কিম, ওরে তোরা কি চাস বল না। শম্ভু, একটা ওষুধ বাটা খলনুড়ি ছিল না? বঙ্কিম, আছে, কিন্তু সে তো দেওয়া যাবে না। শম্ভু, দেওয়া যাবে না কি? বঙ্কিম, হ্যাঁ, দেওয়া যাবে না। শম্ভু, কি বক বক করছো, কোথায় রেখেছো? রবি, কিরে শম্ভু, পেলি? পদ, উনি তো লুকিয়ে রেখেছেন। শম্ভু, কোথায় রেখেছো, বার করো। পদ, দিন না। রবি, কোথায় সেটা? বঙ্কিম, রবি, এই দেখ, আরেকটু পরে যে হজমি বড়িকে বেটে খেতে হবে, বড়ি না খেলে আবার। রবি, আপনার কি মাথা খারাপ হয়েছে? শিগগির দিন। পদ, এই যে ছোটদা, পেয়েছি। শম্ভু, যা যা, শিগগির নিয়ে যা। ফলনুরি নিয়ে পদর প্রস্থান। বঙ্কিম, ওরে পদ, রবির মা। রবি, চিৎকার করছেন কেন? বঙ্কিম, ওরে, আমার ঘরের আলো। শম্ভু, আলো নেই। বঙ্কিম, অন্ধকার হয়ে আসছে। শম্ভু, আসুক। বঙ্কিম, আমি অন্ধকারে থাকবো? শম্ভু, থাকবে। পদর প্রবেশ। পদ, দাদাবাবু শিগগির আসুন। খোকন। পৃষ্ঠা 352। রবি, খোকন কি? পদ, খোকন কেমন করছে? রবি, পদ, হ্যাঁ দাদাবাবু, শিগগির যান। শম্ভু, চলো দেখি। রবি, খোকন কেমন করছে? সেন। দ্রুত শম্ভু ও রবির প্রস্থান। বঙ্কিম বুক চেপে, পদ, কি বলছেন কি? সারাক্ষণ পদ। দাদাবাবুরা ডাকেন বলে আপনি জিদ করে ডাকেন? বঙ্কিম খুব কষ্টের সঙ্গে, একবার এদিকে আয়। পদ, বাড়ির আপদ বিপদও বোঝেন না? বঙ্কিম, এবার বুকে হাত রাখ। একবার বুকে হাত রাখ। পদ, কেন, খোকার মতো আপনারও বুকে কাশি জমেছে নাকি? বঙ্কিম, একবার রবিকে ডাক। পদ, বড় দাদাবাবুর কি মাথার ঠিক আছে? বঙ্কিম, তবে শম্ভুকে ডাক।
পদ, কেন অনর্থক হেনস্থা হবেন? বঙ্কিম সামলে, ওরে পদ, আমি কি খাবো রে? হরলিক্সটাও ভাঙা হবে না রে। পদ, আপনি দেখছি ছেলেপিলেরও অধম হলেন। খোকার তো অত খাই নেই, দুটো ঠোঁটের ফাঁকে যা দিচ্ছে তাই গড়িয়ে ফেলে দিচ্ছে। ডাবের জল, বার্লির জল, লেবুর রস, মুসুম্বির রস। বঙ্কিম, ওরে তোকে কি আমি ফর্দ শোনাতে বলেছি? কণিকার দ্রুত প্রবেশ। কণিকা, পাখাটা কই? পাখা? বঙ্কিম, ওই যে পাখা, দাও দেখি বৌমা একটু বাতাস, বুকের ভেতরটা। কণিকা পাখা নিয়ে, পদ শিগগির এসো ওপরে। বঙ্কিম, ও কি, কোথায় যাচ্ছ তুমি? কণিকা, এক কথা আর কতবার জবাব দেব? বঙ্কিম, কিন্তু পাখাটা? কণিকা, আমাদের পাখাটা পাচ্ছি না। বঙ্কিম, কিন্তু আমি? রবি নেপথ্যে, কই পাখা আনতে গিয়ে কি হলো তোমার? কণিকার প্রস্থান। বঙ্কিম, পদ, ওরে পদ ডাক, শিগগির ডাক। পদ, চুপচাপ শুয়ে থাকুন। পৃষ্ঠা 353। বঙ্কিম, ওরে আমার বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে, দম আটকে আসছে। পদ, সব আপনার চালাকি। বঙ্কিম, ওরে না রে, তুই বুঝতে পারছিস না। পদ, খুব খুব পারছি। 15 বছর ধরে দেখছি, আর বুঝতে পারবো না? যত না রোগ তার বেশি ভোগ আপনার। বঙ্কিম, ওরে, এ তোর ওই ছিঁচকে জ্বরকাশি না, কোনো উপসর্গ নেই, অথচ যে কোনো মুহূর্তে আমার দম, নিঃশ্বাস আটকে আসে। একটু জলের হাত রাখ বুকে। পদ কুঁজো থেকে জল গড়িয়ে দিতে যায়। রবির প্রবেশ। রবি, পদ, এই পদ, শিগগির জলের কুঁজোটা নিয়ে আয়। বঙ্কিম, কুঁজো? পদ, হ্যাঁ। কুঁজো নিয়ে পদ চলে যায়। বঙ্কিম, ওটা নিস নে রবি। রবি, আপনি একটু চুপ করুন দেখি, আপনার জন্য যে আরো অশান্তি। বঙ্কিম, আমার জল? রবি, জলটাই বড় হলো, খোকা যে বাঁচে না আর। শম্ভু নেপথ্যে, দাদা শিগগির এসো। রবি ছুটে ভেতরে গেল। বঙ্কিম, রবি রবি। ঢং ঢং করে 7টা বাজলো। 7টা বাজলো। ওষুধ? আমার ওষুধ? রবির মা, ও রবির মা, আমার বুকের ভেতরটা, আমায় একটু ধরো রবির মা, আমার একটা আলো নেই। আলো। বঙ্কিম উঠে দাঁড়ায়। দরজায় নিহার লণ্ঠন উঁচু করে তুলে ধরেছে। নিহার পাথরের মতো শান্ত, কঠিন। নিহার, এই তো আলো। বঙ্কিম, কে? রবির মা? নিহার, হ্যাঁ। বঙ্কিম, আমার ওষুধ? বুকে বড় চাপ লাগছে, আমি কথা বলতে পারছি না। নিহারের মুখ চোখ দেখে চমকে ওঠে। ও কি, তুমি অমন করছো কেন? নিহার, কি? বঙ্কিম, কিছু বলছো না কেন? নিহার, কই তোমার ওষুধ? নিহার মিটসেফের দিকে এগিয়ে যায়। বঙ্কিম, ওই মিটসেফের ওপর দেখো, সব ছড়ানো কিন্তু। নিহার, থাকুক। পৃষ্ঠা 354। নিহার অন্যমনস্ক হাতে একটা শিশি তুলে নেয়। বঙ্কিম, ও কি, ওটা কি ওষুধ? নিহার, বুকের ওষুধ। বঙ্কিম, না। নিহার, হ্যাঁ, খাও। বঙ্কিম সভয়ে, না, ভালো করে দেখো। নিহার বঙ্কিমের দিকে এগোয়। নিহার, দেখতে হবে না, খাও। বঙ্কিম, না, খাবো না। নিহার শান্ত কঠিন গলায়, তোমায় খেতে হবে। বঙ্কিম ভয়ে, রবির মা। নিহার, নাও ধরো, হাঁ করো। বঙ্কিম, না। নিহার জোর করে বঙ্কিমের মুখে ওষুধ ঢেলে দেয়। বঙ্কিম অস্ফুট আর্তনাদ করে তক্তপোষে ঢলে পড়ে। নিহার পাথরের মতো স্থির, মঞ্চ নীরব, বাড়ির মধ্যে তীক্ষ্ণ কান্নার রোল উঠল। নিহার শীতল গলায়, রবির ছেলেটা মারা গেল। ওগো শুনছো, রবির ছেলেটা যে মারা গেল। বঙ্কিম, বঙ্কিম উঠে বসে। নিহার, কাঁদো। বঙ্কিম, রবির মা। নিহার, কাঁদো শিগগির। বঙ্কিম, রবির মা। নিহার, কই কাঁদো? বঙ্কিম, রবির মা, ওষুধ খেয়েও আমার বুকের চাপ কমেনি, আমার কেমন যেন কষ্ট হচ্ছে। নিহার বঙ্কিমকে ঝাঁকুনি দিতে দিতে, তবু কাঁদো। বঙ্কিম, আমি পারবো না। নিহার, পারবে, কেঁদে তুমি জানিয়ে দাও ওদের আমরা দুজনে এ ঘরে এখনো বেঁচে আছি। চুনবালি ঝরা ঘরটির ভেতর বৃদ্ধ বঙ্কিম কাঁদবার অক্লান্ত চেষ্টা করছে। নাটকটি এখানেই শেষ হলো।